যেবার মুখে এমন পরিস্থিতিতে কিছু কিছু করার অফার শুনে আশামিধার গম্ভীর মুখের পাথর ভাবটা যেন এক মুহূর্তের জন্য চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ওনার কানের লতি দুটো সামান্য লালচে আবার ধারণ করলো। এই মেয়েটার মুখেই কোনো ফিল্টার নেই, কোনো রাগ ঢাক নেই। যখন যা মনে আসে একদম তীরের মতো ছুড়ে দেয়। আরশির মৃধা নিজের ভেতরের অস্বস্তিটুকু লুকিয়ে একটা কড়া ধমক দিতে যাবেন, ঠিক তখনই ঘটলো অঘটনটা। হঠাৎ করে এই রুমের কোনো কোণা থেকে একটা ডানাওয়ালা তেলে পোকা উড়ে এসে সোজা যেবার ওড়না গলে ওর জামার উপর বসলো। যেবা খেয়াল করতে ওর চোখের মণি দুটো চড়ক গাছ হয়ে গেল। মুহূর্তের মধ্যে রোমান্সের ভূত মাথা থেকে কর্পূরের মতো উবে গিয়ে সেখানে ভর করলো আতঙ্ক। ও এক সেকেন্ডের ভগ্নাংশে আর কোনো চিন্তা ভাবনা না করে ব্যাগের মতো একটা লাফ দিয়ে বিকট চিৎকার জুড়ে দিল। ওরে বাবারে, খেয়ে ফেলো রে, তেলাপোকা বাঁচান! চিৎকার করতে করতে ওই ডিরেক্টলি আরশিমিধার গায়ের ওপর চাপটে পড়ে ওনার কোমরে দুই হাত পা আর গলায় দুই হাত পেঁচিয়ে বাঁধনের মতো ঝুলে রইল। হুট করে এমন আকস্মিক আক্রমণে শিকার হয়ে আরশিমিধার ভারসাম্য হারাতে গিয়েও নিজেকে সামনে নিলেন। ওনার শক্ত দুহাতে যেবার কোমরটা আগলে ধরতে বাধ্য হলেন। যেবা তখন ওনার কোল ঘেঁষে চোখ মুখ কুচকে ওনার ঘাড়ে নিজের মুখটা গুজে দিয়ে অনবরত কাঁপছে আর বিড়বিড় করছে। মরে গেলাম, এটা আমার জামার উপরে উঠেছে, মেরে ফেলুন ওটাকে প্লিজ। আরশিমিধার বিরক্তির পারদ এবার একদম তুঙ্গে চড়ল। একটা সামান্য তেলে পোকার জন্য এই মেয়ে হুলুস্থুলুত কান্না বাঁধি দিয়েছে। উনি জেবার পিঠে একটা আলতো চাপ দিয়ে গম্ভীর গলায় বললেন, ছাড়ো জেবা, কি শুরু করেছো এসব? নামো নিচে। না, আমি নামবো না, নিচে ডাইনোসর ঘুরছে, আমি নামলেই কামড়ে দেবে। জেবা ওনার গলা আরো শক্ত করে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো জেদ ধরলো। আরশের মৃধা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। ওনার এই জেদি আর অলস বউকে এখন জোর করে নামাতে গেলেও আরও বেশি চিৎকার করে পুরো বাড়ি মাথায় তুলবে। অগত্যা উনি আর কোনো উপায় না পেয়ে জেবাকে এই অবস্থাতেই কোলে শক্ত করে চেপে ধরলেন। ওনার গম্ভীর মুখে চরম বিরক্তি নিয়ে উনি ধীর পায়ে এই রুম থেকে বেরিয়ে নিজের বেডরুমের দিকে হাঁটা দিলেন। করিডোর পার হয়ে আরশের মৃধা নিজের রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। রুমটা সম্পূর্ণ শান্ত আর থমথমে। উনি সোজা খাটের কাছে এগিয়ে গিয়ে জেবাকে আলতো করে কিং সাইড বেডের ওপর নরম গদির উপর বসিয়ে দিলেন। নিজের গলা থেকে জেবার হাত দুটো ছাড়িয়ে নিয়ে সোজা উঠে দাঁড়ালেন এবং কোটের বোতাম খুলতে খুলতে অত্যন্ত ঠান্ডা গলায় বলল, এখানে চুপচাপ বসে থাকো। জেবা ততক্ষণে নিজের চোখ মেলে চারপাশে দেখলো। ও নিজেকে এই রুমে আবিষ্কার করে হকচকিত হয়ে গেল। চোখ দুটো বড় বড় করে আরশির মেয়েদের দিকে তাকিয়ে আমতা আমতা করে জিজ্ঞেস করলো, আপনি আমাকে আপনার রুমে কেন নিয়ে এসেছেন? আরশের মৃধা ওনার কোটটা খুলে পাশের একটা স্টোরে ঝোলানো ওপর অত্যন্ত স্বাভাবিকভাবে রেখে বলল, এটা এখন থেকে তোমারও রুম, আজ থেকে এখানেই থাকবে তুমি। কথাটা বলে আরশের মৃধা আর কোনো উত্তরের অপেক্ষা না করে কাবার থেকে নিজের একটা ক্যাজুয়াল টি শার্ট আর শার্ট বের করে নিয়ে পরে নিলেন। এরপর জেবার দিকে আর এক পলক না থেকে সোজা শটান ওয়াশরুমের দিকে চলে গেল। পর মুহূর্তে ওয়াশরুমের দরজাটা আটকে যাবার শব্দ হলো। জেবা খাটের ওপর স্তব্ধ হয়ে বসে রইল, যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এই বুইড়া বেটা ওরে নিজের রুমে থাকার অনুমতি দিল, তাও পাকাপাকিভাবে। জেবার ভেতরে ছটফটে মনটা এবার খুশিতে নেচে উঠল। ও বিছানা থেকে উঠে দাঁড়াতে গিয়েও আবার ধপ করে খাটের নরম গদিতে পিঠ থেকে শুয়ে পড়ল। হাত বাড়িয়ে বিছানার রেশমি চাদর আর নরম তুলতুলে গদিটা ছুঁয়ে দেখল। অদ্ভুত এক সুবাস ছড়িয়ে আছে পুরো বিছানাময়। ঠিক আরশের মেধা শরীরে সেই চিরচেনা পারফিউমের গন্ধ। জেবা খুশিতে খাটের এপাশ থেকে ওপাশ গড়াগড়ি খেতে লাগলো। ওর বিশ্বাসই হচ্ছে না যে এখন থেকে সুন্দর রুমটা ওরও। গড়াগড়ি খাওয়া শেষ করে জেবা বিছানায় হাঁটু কেড়ে বসে রুমের চারপাশটা নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে শুরু করলো। রুমটা সত্যি অনেক বড়, যেবার আগের রুমটার চেয়ে প্রায় দ্বিগুণ। চারপাশে একটা দামি মখমলের সোফার সেট পাতা, যার সামনে একটা কাচের টি টেবিল। মখমলের সোফার সেট পাতা, যার সামনে দেওয়ালে ঘেঁষিয়ে রয়েছে কাঠের একটা বড় কাবার্ড। তার ঠিক পাশে একটা বড় ড্রেসিং টেবিল, যেখানে আরশির মৃধার কিছু নামি দামি ব্র্যান্ডের ঘড়ি, পারফিউম বোতল সাজানো। ঘরের এক কোণে রয়েছে একটা বিশাল বইয়ের তাক। যেবা কৌতূহলী নিয়ে ওটার দিকে তাকালো। সেখানে সারিবদ্ধভাবে সাজানো নানা ফিকশনাল বই, থ্রিলার, উপন্যাস আর কিছু ভারী ওজনের মোটু মিশালার বই। পুরো রুমটার গাম্ভীর্য দেখে যেবা মনে মনে ভাবলো, বাহ, জামাইয়ের চয়েস আছে বলতে হবে। এখন শুধু এই গম্ভীর রুমে আমার একটু একটু কালারফুল ছোঁয়া লাগাতে হবে। 2 দিন পর যখন এখানে আমাদের বাচ্চারা হুড়মুড়ি খাবে,
তখন এই গম্ভীর রূপ এমনিতেই গায়েব হয়ে যাবে। ভাবনাটা আসতে যে ওনা দিয়ে নিজের মুখটা ঢেকে একাই লজ্জায় লাল হয়ে হেসে উঠল। ওয়াশরুম থেকে তখনও পানির ঝিরঝির শব্দ আসছে, আর জেবা কাঠের মাঝখানে বসে নিজের নতুন সাম্রাজ্য বিজয়ের আনন্দে উপভোগ করছে। বাইরের একটা ঝিরঝির বৃষ্টির শব্দে চারপাশটা এক মায়াবী নিস্তব্ধতা নেমে এলো। ওরে জানালার গ্লাসের বাইরে তাকিয়েছিল, ভেবেছিল বৃষ্টি কমলে হয়তো তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে, কিন্তু সালিমের তেমন কোনো তাড়াহুড়া আছে বলে মনে হলো না। অরে আর থাকতে না পেরে আস্তে করে বলল, আমরা কি বাড়ি ফিরবো না সারিম? সারিম সোফায় হেলান দিয়ে বসে বসে তখন ফোন স্ক্রল করছিল। ও ফোনের স্ক্রিন থেকে চোখ না তুলে এক শব্দে উত্তর দিল, না। কেন? অরে ভ্রু কুচকে তাকালো। যেতে ইচ্ছে করছে না। সারিমের এমন অরুর জবাবে অরি এবার আর কিছু বলল না। অরিকে চুপ থাকতে দেখে সারিম সোফা থেকে উঠে ওর কাছাকাছি এসে দাঁড়ালো। জানলার বাইরে দৃষ্টি দিয়ে তাকালেও আচমকা অরিকে প্রস্তাব দিল, বাইরের চমৎকার আবহাওয়া চন্দ্রিমা, চলো রাতে কোথাও থেকে একটু ঘুরে আসি। সারিমের মুখে রাতে ঘুরতে যাওয়ার অফার শুনে অরির মনে মনে ভীষণ খুশি হয়ে গেল, কিন্তু এই খুশির মাঝে হুট করে ওর মনটা দমে গেল। অরি নিজের পোশাকের দিকে তাকিয়ে মন খারাপ করে বলল, কিন্তু আমার তো এখানে পরার মতো কোনো ড্রেস নেই, এই পোশাকে কিভাবে যাব? সারিম অরির চেহারার মলিন ভাবটা মুহূর্তে ধরে ফেলল। ও মুচকি হেসে পকেট থেকে ফোনটা বের করে বলল, এতটুকু বিষয়ের জন্য মন খারাপ করার কোনো দরকার নেই বউ, তুমি একটু ওয়েট করো। কথাটা বলেই সারিম দ্রুত কাউকে একটা কল লাগালো। ওপাশ থেকে কল রিসিভ হতে ও গম্ভীর এবং মার্জিত কলে বলল, আপনার কাছে মেয়েদের লেটেস্ট যে কালেকশনগুলো আছে সেগুলো নিয়ে একটু আমার ফ্ল্যাটে আসুন এক্ষুনি। সারিম ফোনটা রেখে অরে কৌতূহলী সামলাতে না পেরে জিজ্ঞেস করলো, কাকে ফোন দিলেন? সারিম ফোনটা পকেটে পুরে বলল, পাশের ফ্ল্যাটের একজন ভদ্রমহিলা থাকেন, ওনার কাপড়ের বিজনেস আছে। অরি চোখ বড় বড় করে বলল, ও, তা এতগুলো আনতে বললেন কেন? পড়ার মতো জাস্ট একটা হলেই তো চলবে। সারিম অরির কথায় কোনো উত্তর না দিয়ে শুধু হাসলো। বলার ঠিক কিছুক্ষণের মধ্যেই দরজায় কলিং বেলের বেলু বেজে উঠল। অরি তড়িঘড়ি করে গিয়ে দরজা খুলে দিতেই দেখে মাঝবয়সী এক ভদ্রমহিলা এক গাদা ড্রেসের প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। মহিলার হাতে এত এত ড্রেসের কালেকশন দেখে অরি পুরো অবাক। ওই ভদ্রতা বজায় রেখে মহিলাকে ভেতরে আসতে বলেন। মহিলাটি ভেতরে এলে অরে ওনাকে সোফায় বসতে বলে নিজেও পাশে বসলো। ভদ্রমহিলার নাম সুক্তা। সুক্তা সোফার প্যাকেটগুলো খুলে অরিকে একে একে ড্রেস দেখাতে শুরু করলো। সারিম অবশ্য অন্য পাশে সোফায় বসে ফোনে কি যেন করায় মগ্ন, এদিকে ওর কোনো মন নেই। সুক্তার আনা প্রতিটি ড্রেস বেশ রুচিসম্পন্ন আর সুন্দর ছিল, যা অরির বেশ পছন্দ হলো। তবে ও তো এতগুলো নেবে না। তাছাড়া অরি সবসময় শার্ট, জিন্স কিংবা প্লাজো পরতে অভ্যস্ত। কিন্তু আজ কেন জানি এই বৃষ্টি ভেজা রাতে সারিমের সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য একটা শাড়ি পরতে ভীষণ মন চাইলো। অথচ বাস্তব জীবনে অরি শাড়ি পরা একদম পছন্দ করে না। অরি অনেক বেছে বেছে সুক্তার কাছ থেকে একটা সুন্দর জামদানি শাড়ি পছন্দ করে নিল। সুক্তা ওকে আরও কিছু ড্রেস দেখাতে লাগলো। এগুলো নিতে পারো, তোমার গায়ে খুব সুন্দর মানাবে। একটা থ্রি পিস দেখিয়ে অরিকে বলল। তবে অরি থ্রি পিস না পরে তাই হেসে মানা করে দিল, না আন্টি, লাগবে না, আর একটা হলেই হবে। সুক্তা আর কিছু বললেন না। সে তার বাকি ড্রেসগুলো গুছিয়ে নিয়ে চলে যেতে উদ্যত হতেই সারিম হুট করে ফোন রেখে চোখ তুলে ওনাকে আটকালো। গম্ভীর গলায় বলে উঠল, ড্রেস সবগুলো এখানে রেখে যান, বিল আমি অনলাইনে পে করে দিচ্ছি। ব্যবসায়িক শক্তি তো মহা খুশি। তিনি সমস্ত প্যাকেট সোফায় রেখে দিয়ে সেখান থেকে প্রস্থান করেন। মহিলা চলে যেতেই অরি হা করে সারিমের দিকে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করল, এত ড্রেস কে পরবে? সারিম সোফায় পা তুলে আরাম করে বসে বলল, কেন, তুমি পরবে? আপনি পাগল হয়েছেন? এত ড্রেস দিয়ে আমি কী করব? বাড়িতে অলরেডি আমার কাবার ভর্তি ড্রেস আছে। সারিম বাঁকা হেসে বলল, এখানে থাকবে, সমস্যা কি? অরি সরু চোখে করে বলল, এখানে থাকবে মানে আমরা এখানে আসবো আর নাকি? সারিম এবার সোফা থেকে উঠে অরির একদম কাছে চলে এলো। ওর কোমরে দু হাত গলিয়ে ফিসফিস করে বলল, যখনই রোমান্সের মোড আসবে তখনই দুজনে এখানে চলে আসবো। আমাদের ডিস্টার্ব করার মতো কেউ থাকবে না। ড্রেসগুলো কাজে আসবে তখন তোমার। সালিমের মুখে এই নির্লজ্জমাখা কথা শুনে অরি পুরো লাল হয়ে গেল। এ লোকটার মুখ দিয়ে যখন যা আসে কোনো দ্বিধা ছাড়াই তা বলে দেয়। ও সালিমের বুকে একটা ধাক্কা দিয়ে বলল, অসভ্য পুরুষ। সালিম চোখ জোড়া কপালে তুলে বলল, অসভ্যতা আমি হলাম কখন? আমি আবার কি করলাম? এভাবে বারবার আমার ওপর মিথ্যাবাদী অপবাদটা দেবে না কিন্তু।
অশুভের মতো কিছু একটা করে ফেলবে দেখো। অরি আর কোনো কথা বলল না। ওর মুখে এক চিলতে লজ্জা মাখা মুচকি হাসি ফুটিয়ে সারিমকে এক ঝটকায় সরিয়ে দিয়ে রুমের ভেতরে চলে গেল সাজগোজ করতে। প্রায় আধ ঘন্টা পর অরি আজ খুব যত্ন নিয়ে সারিমের জন্য শাড়িটা পরেছে। ওর বাদামি সিল্কি চুলগুলো আজ ক্লিপ দিয়ে না আটকে পিঠের ওপর ছেড়ে দিয়েছে। চোখের চিরচেনা রিডিং গ্লাসটা টেবিলের উপর খুলে রাখলো। চোখের পাতায় সামান্য গ্লিটার আর ঠোঁটে হালকা লিপ গ্লস লাগিয়ে ব্যাস এতটুকুতেই অরিকে একদম ভুবনমোহিনী সুন্দরী দেখাচ্ছে। অরি আয়নায় নিজেকে দেখিয়ে মনে মনে ভেবেই নিয়েছে সারিম আজ ওর এই রূপ দেখে প্রশংসা না করে পারবেই না। অত্যন্ত খুশি হয়ে ধীর পায়ে সারিমের সামনে গিয়ে দাঁড়ালো। সারিম তখন সোফায় বসে এক মনে ফোন স্ক্রিনে কি যেন করছিল। অরি ওর দৃষ্টি আকর্ষণ করার জন্য গলা ছেড়ে হালকা একটা কাশি দিল। কাশির শব্দ শুনে সারিম ফোন থেকে চোখ তুলে অরির দিকে তাকালো, কিন্তু ওর চোখে কোনো বিস্ময় বা মুগ্ধতার রেশ দেখা গেল না। অত্যন্ত স্বাভাবিক প্রতিক্রিয়াহীন চোখে অরিকে এক পলক দেখল। সারিমের এমন শীতল চাহনি দেখে অরির বুকের ভেতরটা ধক করে উঠল। ওর ভীষণ খারাপ লাগলো। নিজের কৌতূহল সামলাতে না পেরে নিজ থেকে সারিমকে জিজ্ঞেস করলো, আমাকে কেমন লাগছে? সারিম এবার অরির দিকে পুরোপুরি না তাকিয়ে পুনরায় ফোনে চোখ রেখে একটা লাইনে উত্তর দিল, ভালো। ব্যাস, আর কিছু না। সারিমের এহেন উদাসীন আর অবহেলামূলক আচরণে অরির বুকের ভেতরটা তীরের মতো বিদ্ধ। ভীষণ কষ্ট পেল ওর। চোখের কোণে জমে উঠল একরাশ অভিমান। যে মেয়ে কোনোদিন শাড়ি পরা পছন্দ করে না, সে আজ এই লোকটার জন্য সেজেছে। অথচ লোকটা একটু প্রশংসা জুটল না কপালে, শুধু একটা শুকনো ভালো। রাগে অভিমানে অরির চোখে জল চলে এলো। ওর আর এক সেকেন্ডও এখানে দাঁড়াতে ইচ্ছে করলো না। গড়গড় করে রুম ছেড়ে বেরিয়ে গেল। সোফায় থাকা শুক্তা সেই ব্যাগের ভেতর থেকে একটা ঢিলেঢালা ওভারসাইজ শার্ট আর প্লাজো টেনে বের করলো। রাগের চোটে গায়ে শাড়িটা টেনে হিঁচড়ে কাঁধ থেকে খুলে ছুঁড়ে ফেলে বিছানায়। এই বেয়াদব লোকটার জন্য সাজগোজ ওর বৃথা। অরি আবার সেই চিরচেনা পুরনো ফর্মে ফিরে গেল। ঢিলেঢালা ওভারসাইজ শার্ট প্লাজো গায়ে চড়ালো। টেবিল থেকে রিডিং গ্লাসটা নিয়ে চোখে পড়লো। পিঠের ওপর ছড়ানো চুলগুলোকে টেনে টুরে একটা অবিন্যস্ত খোপা করে ব্যান্ড করে আটকে দিল। ওর এতক্ষণে সুন্দর ঘোড়ার মুঠ দুটোই সারিম এক নিমেষে ধুলে মিশিয়ে দিয়েছে। এসব ভেবে অরি এবার শক্ত পায়ে ডাইনিং রুমের দিকে গেল। ও আজ কোথাও যাবে না। সারিমকে পরিষ্কার মুখে এটা জানিয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে, এই হলো ওর শেষ সিদ্ধান্ত। অরি ডাইনিং রুমে পা রাখতে অরিকে চরমভাবে চমকে দিল সারিম। অরিকে আসতে দেখে সারিম ওর ফোনটা পাশে রেখে সোফা থেকে উঠে দাঁড়ালো। ধীর পায়ে অরির দিকে এগিয়ে আসতে লাগলো। সারিমের চোখে ধারালো দৃষ্টি এবার সরাসরি স্থির হলো অরির ওপর। ও অরিকে আপাদমস্তকে একবার খুঁটিয়ে দেখলো। অরি কিছু বলার আগে, মুখ খোলার আগে সারিম ওর একদম খুব কাছে এসে দাঁড়ালো। নিজের একটা শক্ত হাত বাড়িয়ে ওর নরম চিবুক আলতে করে ছুঁয়ে ওপরে তুললো। তারপর অরির কানের কাছে খুব করে নিজের মুখটা নামিয়ে নিয়ে গভীর মাদকাসক্ত ফিসফিসে কণ্ঠে বলল, তোমাকে সীমাহীন সুন্দর লাগছে বউ। প্লিজ এভাবে আমার সামনে এসে মনের ভেতর আর নতুন করে দোলা লাগিও না। তোমার এলোমেলো রূপ দেখলে নিজেকে সামলাতে বড্ড হিমশিম খেতে হয় চন্দ্রিমা। আই ওয়ান্ট, লেট মি সি ইউ জান। সারিম চুপ। এতক্ষণ পড়ছিলাম ইশকে দুফানিয়া, লেখার তো রয়েছেন মেহজাবিন নাদিয়া। পর্ব 29। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।